বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে ধারাবাহিক ক্লাস আমরা অন্তরীকরণ যেটা পড়াচ্ছিলাম, আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি। আমি গত লেকচারে বলেছিলাম প্রয়োগের উপর আমাদের কিছু অঙ্ক আছে। অন্তরীকরণ না, আমাদের যোগজীকরণ। আমরা শুরুতে যোগজীকরণের প্রয়োগের উপরে কিছু কাজ আছে। তো যোগজীকরণের আমাদের প্রথমত এই 10টা যে লেকচার শেষ হলো, ওখানে আমরা বিভিন্ন যোগজীকরণ বিভিন্ন নিয়মে শিখেছি। এখন একটা প্রয়োগ আমরা পাঠ্য বইতে দেখি, ওই প্রয়োগটার উপর আজকে কাজ করব। এখানে এই প্রয়োগের উপর আজকে আমার প্রথম ক্লাস। ইচ্ছা আছে এখানে আমি ক্লাসটাকে 2 ভাগে ভাগ করব। আজকে কিছু সূত্র এবং তার সাথে কিছু প্রয়োগ করব। পরবর্তী ক্লাসে আরও কিছু অঙ্ক করে আমরা এই অধ্যায় থেকে বিদায় নিব। ঠিক আছে, আমরা এখন কাজ শুরু করি। যারা এখানে দেখতেছ এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে। এখানে দেখো, আমরা যে ইন্টিগ্রেশন করেছি, আমরা কথাটা একটু লিখি। y = f(x), এটা একটা বক্ররেখা ছিল। বিভিন্ন অঙ্কে আমরা y-এর অন্তরীকরণ করেছি। y = f(x), এরপরে x = a, এটা একটা y অক্ষ সমান্তরাল। x = b, এটা হলো y অক্ষ সমান্তরাল। এবং x অক্ষ দ্বারা আবদ্ধ যে তলটা, আবদ্ধ তলের ক্ষেত্রফল হলো আমরা যে ইন্টিগ্রেশন করেছি a থেকে b f(x) dx। এখানে y-এর মানটা এখানে f(x). তো আমরা তো এই যে ইন্টিগ্রেশন a to b f(x) dx, এটা বলতে আমরা কী বুঝি? আমি কিন্তু এটা আগে ধারাবাহিক ক্লাসে পূর্বে আমরা এই কথাটা বলিনি। আজকে আমি এই কথাটা বলতেছি যে ddx of y, আমরা যে বলি ddx of y, এটা কি? এটা আমরা অন্তরীকরণে পড়াইছি। আর ইন্টিগ্রেশন কি, সমাকলন কি, এটা আজকে বলতেছি। যে সমাকলন এখানে a থেকে b, যে নির্দিষ্ট সমাকলন আমরা যেটা করছি এটাই প্রয়োগ, অনির্দিষ্ট যেটা এটা প্রয়োগ না। জাস্ট এখানে আমরা ইন্টিগ্রেশন করে শিখেছি। a থেকে b f(x) dx, এটার অর্থ কী? আমাকে যদি প্রশ্ন করা হয় এই অর্থটা কি, তোমরা কী বুঝো, তাহলে আমাকে বলতে হবে এখানে 4টি রেখা আছে। এই যে f(x), এটা একটা ফাংশন y = f(x), এটা সরলরেখা হইতে পারে, বক্ররেখা হইতে পারে। তো আমাদের ম্যাক্সিমাম অঙ্কই বক্ররেখার। তাহলে আমরা এটা একটা রেখা y = f(x). আর x = a, এই যে x = a, এই যে লোয়ার লিমিট, এটা x = a, এটা y অক্ষের সমান্তরাল একটি রেখা। উপরে যে উর্ধ্বসীমা, এটা হলো x = b, এটাও y অক্ষের সমান্তরাল একটি রেখা, x = b। এবং x অক্ষ, যে dx, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, এই যে dx, এটা হলো যে আমরা x অক্ষ বলতেছি। এই 4টা রেখা দ্বারা আবদ্ধ যে তল, এই তলের ক্ষেত্রফলই হলো ইন্টিগ্রেশন আমরা যেটা করি। আমি চিত্র দিয়ে একটু ক্লিয়ার করতেছি ব্যাপারটা। আমি অক্ষরেখা আঁকলাম, এই হলো x অক্ষ, এই হলো y অক্ষ। আমি এটা বক্ররেখা, যে y = f(x), যে বক্ররেখাটা আঁকলাম, এটা ধরো এরকম চলতেছে, y = f(x), এই হলো বক্ররেখাটা, y = f(x) বক্ররেখা। আর x = a, y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, x = a। এখন উপরে যে মানটা, এটা x = b, আরেকটা সরলরেখা x = b। তাহলে 3টা আঁকা হয়ে গেল, y = f(x), x = a, y অক্ষের সমান্তরাল, আবার x = b, y অক্ষের সমান্তরাল, আর হলো x অক্ষ, এই x অক্ষ। এই 4 রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, মাঝখানে যে 4টা রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, এটাই হলো আমার ইন্টিগ্রেশন। আজকে আলোচনা শুরুতেই আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের বেশিরভাগ অঙ্কেই x অক্ষের সাথেই আমরা অঙ্ক করি, যে x অক্ষ থাকতেই হবে। লোয়ার লিমিট, এটা x = a, y অক্ষের সমান্তরাল। আপার লিমিট x = b, এটা একটু পরেই হবে। আপার লিমিট
লোয়ার লিমিটটা একটু আগে থাকবে, আপার লিমিটটা পরে থাকবে, অর্থাৎ এটা আরও দূরে থাকবে। এখানে বোঝা যাচ্ছে এ এবং বি এর তুলনা এ ছোট, বি বড়। আর ফাংশন একটা বক্ররেখা থাকবে, তাহলে এক্স অক্ষ আর দুইটি সমান্তরাল রেখার বক্ররেখা বা সরলরেখা যাই হয় উপরে, এই চার রেখা আবদ্ধ ক্ষেত্রফলটাই হলো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করি। এই সূত্রগুলো কিন্তু তোমাদের প্রমাণ সাপেক্ষ, বইতে প্রমাণ সহ আছে। তা আমি আমাদের প্রমাণ আসবে না, যেহেতু আমি প্রমাণে যাব না, প্রমাণগুলো একটু জটিলও বটে, এই জন্য আমি প্রমাণে যাচ্ছি না। আমাদের এতটুকু মেনে নিতেই পারলে আমি অঙ্ক করতে পারব। এখন প্রশ্ন হলো, আমরা কি সবসময় চিত্রটা এক্স অক্ষের সাথে পাবো? হ্যাঁ, নাও পেতে পারি, প্রয়োজন আমরা ওয়াই অক্ষের সাথেও করতে হইতে পারে। তাই আমাদের আরেকটা তথ্য হলো, আমি যদি এটাকে 1 নাম্বার দিই, এখন যেটা লিখলাম এটা 1 নাম্বার, আমি 2 নাম্বার আরেকটা তথ্য দিচ্ছি। 2 নাম্বার এক্স ইকুয়াল টু এফ ওয়াই, অর্থাৎ ফাংশনটা উল্টা হয়ে যাবে। তারপরে এক্স ইকুয়াল টু এ না লিখে আমি লিখবো ওয়াই ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু বি না লিখে লিখবো ওয়াই ইকুয়াল টু ডি, অর্থাৎ সব উল্টেই দিচ্ছি। এবং ওখানে যেমন এক্স অক্ষ লিখছি, এখন এক্স অক্ষ লিখলো না, এবং এক্স অক্ষ জায়গায় লিখবো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল। এটা হলো ইন্টিগ্রেশন, নিচে লোয়ার লিমিট সি, উপরে আপার লিমিট ডি, আর ওয়াই এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এখানে কিন্তু এফ ওয়াই আমরা এক্সের মান বসাবো, মূলত এফ ওয়াই, এফ এক্স না, এফ ওয়াই, এক্সের মান এক্স বসাবো, আর পাশে দিব ডি ওয়াই। এই যে ডি ওয়াই, এটা বুঝাবে, ডি ওয়াই বুঝাইতে আমরা ওয়াই অক্ষ বুঝাবো। এফ অফ ওয়াই হলো ফাংশনের যে এক্সের মানটা, ওইটা এফ অফ ওয়াই। আর লোয়ার লিমিট এটা হলো ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ এই মানটা ওয়াইয়ের, যেহেতু এখানে ওয়াই লেখা হয়েছে সব ওয়াই, ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা, আর ওয়াই ইকুয়াল টু ডি, এটা হলো এক্স অক্ষের সমান্তরাল অপর একটি রেখা। এই চার রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলই হলো এখন যে 2 নম্বরটা লিখলাম। এখন এই 2 নম্বর যে লেখাটা লিখলাম, এই 2 নম্বরের লেখার মধ্যেও আমি যদি একটু খেয়াল করি চিত্র দিয়ে, আমি চিত্রটা আবার নতুন করে আঁকতেছি। তো এবার চিত্রটা কেমন হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষর সাথে আমি বক্ররেখাটা ধরে নিচ্ছি, এইরকম একটি বক্ররেখা, এই এটা রেখা, এই একটা রেখা, এটাই হলো ওয়াই ইকুয়াল টু সি, আর এটা হলো ওয়াই ইকুয়াল টু ডি, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল, আর এই বক্ররেখাটাই হলো আমার এফ অফ ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। আর এই খাড়া রেখাটা হলো আমাদের, আমরা জানি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। এই চার রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা হলো, এই ক্ষেত্রফলটাই হলো আমার ইন্টিগ্রেশন অফ সি থেকে ডি এফ অফ ওয়াই ডি ওয়াই। তাহলে কোনো প্রশ্ন যদি আমার চিত্রটা ওয়াই অক্ষের সাথে আসে, আমি যদি লোয়ার লিমিট আপার লিমিট ওয়াই দিয়ে বের করি, ওয়াই দিয়ে বের করি, আর ওয়াই অক্ষের সাথে চিত্র আঁকি, তাহলে আমরা এই ইন্টিগ্রেশন দিয়ে করি। এই সূত্রের অঙ্ক বইতে কম, প্রশ্ন যদি বাধ্য করে আমরা এই সূত্রে যাব, আর প্রশ্ন যদি বাধ্য না করে এই সূত্রে আমরা যাব না। এটা হলো কার সাথে, ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল। আমরা বেশিরভাগ অঙ্কই প্রথম যে তথ্যটা বলছি ওই তথ্য সাপেক্ষে আমরা করব। তো এগুলো সিঙ্গেল বক্ররেখা বা একটা রেখা যদি দেয়, তাহলে আমাদের পাঠ্য বইতে কিছু অঙ্ক পাওয়া যায় ডাবল সমীকরণ। যে ডাবল সমীকরণের যে অঙ্কগুলো পাঠ্য বইতে আছে, আমি সেরকম যদি কোনো অঙ্ক থাকে, আমি ধরো আরেকটা প্রশ্ন নিলাম, একটি ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ ওয়ান এক্স, আরেকটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ টু এক্স, দুইটি ফাংশন, দুইটি বক্ররেখা, তারপরে এক্স ইকুয়াল টু এ, তারপরে এক্স ইকুয়াল টু বি রেখা দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল, এখানে আমি আগে চিত্রটা আঁকি। কি আবদ্ধ বলতেছি আমরা, কোন আবদ্ধ, দুইটি রেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, ধরে নিলাম এই হলো একটা বক্ররেখা, নিচে আরেকটা বক্ররেখা, উপরে বক্ররেখাটা আমি ধরে নিচ্ছি ধরো এফ ওয়ান, ওয়াই ইকুয়াল টু এফ ওয়ান অফ এক্স, আর নিচের যে বক্ররেখাটা এটা ধরে নিচ্ছি ধরো ওয়াই ইকুয়াল টু এফ টু এক্স, দুইটা বক্ররেখা। আর ওয়াই অক্ষের সমান্তরাল এখানে একটা রেখা,
ওয়াই অক্ষ সমান্তরাল ধরো এখানে আরেকটা রেখা, এই রেখাটা হলো এক্স ইকুয়াল টু এ, যেটা এক্স ইকুয়াল টু, আর এই রেখাটা হলো এক্স ইকুয়াল টু বি। আমার কিন্তু এই হলো অক্ষরেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষরেখা। আমার এই আবদ্ধ এই দুই বক্ররেখার মাঝখানে আবদ্ধ যে ক্ষেত্রফলটা, বামের লিমিট ডানের লিমিট তো আছেই, এই দুই রেখার আবদ্ধ যে ক্ষেত্রফলটা ওইটা আমি চাচ্ছি। আবদ্ধ এখানে কিন্তু আমার উপরে শুধু বক্ররেখাটা যদি থাকতো তাহলে আমি লিখতাম এক্স অক্ষের সাথে এই পুরো ক্ষেত্রফলটা, আর যদি নিচেটা থাকতো তাহলে লিখতো এক্স অক্ষের সাথে এই নিচের ক্ষেত্রফলটা। তাহলে প্রথম ক্ষেত্রফলটা যদি করি এক্স অক্ষ থেকে পুরো ক্ষেত্রফলটা আসে, আর নিচের ক্ষেত্রফলটা যদি আমি করি এক্স অক্ষ থেকে এই সাদা অংশের ক্ষেত্রফলটা আসে। তাহলে পুরো ক্ষেত্রফল থেকে সাদা অংশের ক্ষেত্রফল যদি বিয়োগ করো তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা আসে। তাই আমি সরাসরি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন এ টু বি, লোয়ার লিমিট আপার লিমিট। প্রথম ফাংশন উপরেরটা আগে লিখব f1 অফ এক্স, এরপর দ্বিতীয় ফাংশন লিখব নিচেরটা f2x, এরপর ব্র্যাকেট শেষ করে dx দেব। আমি যখন অঙ্ক করাবো, আমি অঙ্কটা করার সময় আমরা সবসময় কী করব, আলাদা আলাদা অঙ্ক করব। আমি প্রথম বক্ররেখার ক্ষেত্রফল বের করব, মাঝখানে মাইনাস দিয়ে দ্বিতীয় বক্ররেখার ক্ষেত্রফল বের করব। তবে এখানে কে উপরে আছে, অর্থাৎ কোন ক্ষেত্রফলটা বড়, এটা চিত্র একে নিশ্চিত করতে হয়। তাই এই অঙ্কগুলো সব চিত্র নির্ভর। তুমি যদি চিত্র একে নিশ্চিত করতে পারো তাহলে তোমার কাছে অঙ্কটা সহজ মনে হবে। তো এখন আমি যেভাবে বললাম, এটা কার সাথে বললাম, এক্স অক্ষর সাথে ক্ষেত্রফলটা বললাম। যদি অনুরূপভাবে আমরা ওয়াই অক্ষের সাথে ডাবল ইকুয়েশন দিয়ে দিই, অর্থাৎ আমি যে একটু আগে যে অঙ্কটা করলাম আমি যদি চেঞ্জ করে দিই, এখানে 4 নাম্বার দিলাম সূত্রের, এখানে এক্সের দিলাম, এখানে ওয়াই দিলাম, অর্থাৎ চেঞ্জ করে দিলাম, এটা এক্স দিলাম, এটা ওয়াই দিলাম, তখন এটা দুটোই ওয়াই হয়ে যাবে, ওয়াই, এটা ওয়াই হয়ে যাবে। তো নামটা নতুন করেই দিলাম সি, আর এটা দিলাম ডি। তাহলে এই রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল ওই f1 ওয়াই হবে এখানে, f2 ওয়াই হবে এখানে, আর এখানে হবে সি, আর এখানে হবে ডি। যদি আমরা চিত্র আঁকি, চিত্র কিন্তু আর এখন এক্স অক্ষের সাথে থাকবে না, চিত্র চলে যাবে ওয়াই অক্ষের সাথে। তাহলে আমরা তখন এখানে এটা হবে না, এটা হবে না, এই বক্ররেখা কিন্তু আগের মতোই আমরা ধরো এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়াই, আগের মতোই বক্ররেখাগুলো আছে। এখন আমার ক্ষেত্রফল হবে এক্স অক্ষের সাথে। তো আমি এখানে যে লিমিটগুলো দিব, এখানে একটা লিমিট থাকবে, বক্ররেখাটা আমার চিত্রটা চেঞ্জ করে ফেলতে হবে। আমি মনে করি চিত্রটির উপরে দেখানো যাবে না আমার, এবার চিত্রটা হবে আরেকটা, এই হলো প্রথম বক্ররেখা, এই হলো আরেকটা বক্ররেখা, এইখানে হলো আমার লিমিটের কাজটা। এই প্রথম বক্ররেখাটা হলো এখানে আমি যেটা লিখছি এক্স ইকুয়াল টু f1 অফ ওয়াই, আর এটা হলো এক্স ইকুয়াল টু f2 অফ ওয়াই। আর এই দুইটা রেখা, এটা হলো ওয়াই ইকুয়াল টু, এইটা হলো বড়টা, আর এটা হলো ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ সি থেকে ডি। তো আমি এখানে যে সি থেকে ডি, এই সি থেকে ডি, এই কাজটা আগের মতোই। তা আমি যে সর্বশেষ যেটা বললাম, এই সর্বশেষটার উপর তেমন একটা বইতে অঙ্ক পাওয়া যায় না। তারপর আমাদের সতর্ক থাকতে হবে। সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা জানি কী করে নতুনত্ব থাকে, প্রশ্নের একটা নতুনত্ব থাকে। তা আমি প্রথমে আমরা যে ধরনের অঙ্কগুলো পাবো তার কাছাকাছি যে তথ্য বা সূত্রগুলো হইতে পারে সম্ভাব্য, আমরা 4 রকম সূত্র পাবো। একটা হলো সিঙ্গেল ইকুয়েশন বক্ররেখার ইন্টিগ্রেশন, আর হলো ডাবল ইকুয়েশনে বক্ররেখার ইকুয়েশন। তার মধ্যে সিঙ্গেল ইকুয়েশন যখন বলবো, দুইটা, একটা এক্স অক্ষের সাথে থাকতে পারে, ওয়াই অক্ষের সাথে থাকতে পারে, এখানে দুইটা বলছিলাম। আবার ডাবল ইকুয়েশনের ক্ষেত্রে আমার দুইটা হইতে পারে। আমরা এখন কিছু প্রয়োগ করব। এতক্ষণ যা বলছি তা যদি তোমাকে স্পষ্ট করতে হয়, বুঝতে হয়, তাহলে তোমাকে অবশ্যই কিছু প্রয়োগ করতে হবে। এখানে সবচেয়ে প্রয়োজন, একজন ছাত্র একটা প্রশ্ন যখন হবে, এই প্রশ্নের যে চিত্র আঁকা, চিত্রর ধারণা খুব স্পষ্ট থাকতে হবে। কোন চিত্রটা কেমন হয়, এখানে বৃত্ত কেমন থাকে, উপবৃত্ত কেমন থাকে, পরাবৃত্ত কেমন থাকে, অর্থাৎ পরিচিত সমীকরণগুলো দেখেই তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন তোমার মানে যদি তুমি চিত্র আঁকতে না পারো তাহলে তুমি অঙ্ক অ্যান্সার করতে পারবে না। আমি এখন একটা প্রশ্ন নিচ্ছি আমাদের পাঠ্য বই, আমি যে পিডিএফটা দিব প্রথম অঙ্কটা,
আমার যে পিডিএফ থাকবে, পিডিএফের প্রথম অঙ্কটা যে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এত বৃত্তের ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল বের করো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, আমরা যারা বৃত্ত আঁকতে পারি আগে সেটা আঁকবো। এখন বড় আমি বৃত্ত আঁকতে পারি না, তাহলে তুমি অঙ্ক প্রথমে শুরুতেই তুমি ঝামেলায় পড়ে যাবে। প্রথমে তোমাকে বৃত্ত আঁকতে হবে। আসলে আমি বৃত্ত আঁকতেছি। এই বৃত্তটা আদর্শ বৃত্ত, আমরা জানি এটার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ এ। এটা কেন্দ্র হলো 0 0, এই যে কেন্দ্র হলো 0 0 আর ব্যাসার্ধ হলো এ, এই বিন্দুটা হলো A0। তাহলে এইটা করতে আসলো, এই যে এই ব্যাসার্ধ হলো এ। তাহলে আমি এই ব্যাসার্ধ বিন্দু, যে বিন্দুতে ব্যাসার্ধ, ওই বিন্দুতে একটা লম্ব রেখা এঁকে ফেলবো, যে লম্ব রেখাটা হলো x = a। আমার লোয়ার লিমিট y অক্ষ নিজেই x = 0, আপার লিমিট ওই যে শীর্ষবিন্দু বৃত্তের যে ব্যাসার্ধ এ, ওখানে একটা লম্ব রেখা আঁকছি x অক্ষের সাথে, ওইটাই হলো x = a। আমার লোয়ার লিমিট আপার লিমিট আমি চিত্র থেকে বের করতে হবে, বের করলাম। আর এই অংশের এটা হলো x অক্ষ, আমার প্রথম সূত্র দিয়ে আমি করবো অঙ্কটা। আর এই হলো আমার বক্ররেখা, বক্ররেখার নাম হলো আমার y = fx। তাহলে আমার এই 4 রেখার আভ্যন্তরীণ ক্ষেত্রফল এটা আমি বের করা সম্ভব। তাহলে আমি এখানে এই বক্ররেখাটাই হলো আমার প্রশ্নের যে y। আমি যখন অঙ্কটা শুরু করব, আমি বৃত্তের ইকুয়েশন যেহেতু এটা, আমি y এর মানটা আমার লাগবে y² = a² - s²। তাহলে আমি পাবো y = প্লাস মাইনাস √a² - s²। যেহেতু আমি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা বের করব, তাই আমি একটা কাজ করব, পজিটিভ মানটা নিয়ে আমরা কাজ করব। যদি কোনো অঙ্কে নেগেটিভ মান আসে, আমরা অবশ্যই বলবো ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, আমরা পরম মান দিয়ে দিব। এখানে আমি মাইনাস মানটা বর্জন করলাম, কেন? আমি চাচ্ছি এখানে এটা প্রথম চতুর্ভাগে, আমার চিত্রের মধ্যে আমি প্রথম চতুর্ভাগের কাজ করব। চতুর্ভাগে y মান পজিটিভ, প্রথম চতুর্ভাগে আমরা কাজ করব এই কারণে। তাহলে এখানে আসো, নির্ণয় বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, নির্ণয় বৃত্তের ক্ষেত্রফল কী লিখতে পারি? 4 ইন্টু, একটা নাম দিয়ে দিই, সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, একটা নাম দিয়ে দিই ও, আর এ শীর্ষবিন্দুকে নাম দিলাম এ, আর বক্রতার উপর একটা বিন্দু নাম দিলাম বি, আর এখানে একটা নাম দিলাম সি। তাহলে আমার এই যে এলাকাটা, প্রথম চতুর্ভাগের এলাকাটার নাম হয়ে গেল ও এ বি সি এলাকার ক্ষেত্রফল, এলাকার ক্ষেত্রফল। তা আমরা যারা এই চিত্রটা লিখব, বুঝবো, তাহলে আমরা বুঝবো 4 ইন্টু কেন। আমি তো পুরো বৃত্তের ক্ষেত্রফল চাচ্ছি, আমি শুধু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করার সুযোগ আমার এখানে হয়েছে। যেহেতু প্রথম চতুর্ভাগের লোয়ার লিমিট x = 0 জানি, আপার লিমিট x = জানি, তো x অক্ষ জানি এবং বক্ররেখা জানি। আমার 4 রেখা চিহ্নিত করতে হবে চিত্রের মধ্যে। 4 রেখার মধ্যে x = 0 একটা, x = a আরেকটা, দুইটা, x অক্ষ একটা, তিনটা, আর বক্ররেখা চিহ্নিত করতে হবে। সবসময় x অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের হবে, এই জন্য x অক্ষ থাকতেই হবে। তাহলে আসো 4 ইন্টু ইন্টিগ্রেশন লোয়ার লিমিট কত, x = 0, আপার লিমিট x = a, আর বক্ররেখা y = fx। এখানে y এর মান হলো a² - s² dx। এই যে y এর মান, y হলো fx, এই fx * dx। এখন যে ইন্টিগ্রেশনটা তোমরা দেখতেছো, আমরা এই নিয়মটা, আমি যে তোমাদের ইন্টিগ্রেশনের এতগুলো ক্লাস করেছি, আমি তোমাদেরকে এই নিয়মটা নিয়ম 4-এ পড়ানো হয়েছে। নিয়ম 4-এর নিয়মটা তোমরা দেখে এই নিয়মটা নিশ্চিত করতে পারো। নিয়ম 4-এ আমি এটাকে একটা ডিরেক্ট সূত্র হিসাবে ব্যবহার করতে বলেছি। হ্যাঁ, যদি তোমরা কেউ এই সূত্র না জানো, সূত্রটা অঙ্কের মাধ্যমে শিখে নেবে। কারণ √a² - s² এই অঙ্কটা অনেকে x = a sin θ দিয়ে করে, এতে অঙ্কটা বড় হয়ে যায়। যেহেতু আমার অঙ্কে যেহেতু এটা শর্টকাট সূত্র আমাদের পাঠ্য বইতে ব্যবহার করেছেন, যেহেতু বইতে এই সূত্রটা ব্যবহার করেছে, আমরা সূত্র দিয়ে অঙ্কটা করার পক্ষে। তাই √a² - s² এই সূত্রটা আমরা ব্যবহার করব। সূত্রটা হলো কি, x √a² - s² / 2 প্লাস a²/2 সাইন ইনভার্স x/a, ইন্টিগ্রেশন শেষ। তাহলে উপরে ঊর্ধ্বসীমা উপরে যাবে, নিম্নসীমা নিচে আসবে। তাহলে আমরা যারা এই সূত্রটা আগে কখনো ব্যবহার করিনি, সূত্র যদি তোমার নতুন মনে হয়, তাহলে তুমি এটা মুখস্থ করে ফেলবা। আমি আমার যে 4 নম্বর রুল যে আমি পড়াই, ওই 4 নম্বর রুলে আমি এই জিনিসটা পড়াই। যারা ইন্টিগ্রেশন ধারাবাহিক ক্লাস করছো, চতুর্থ নিয়মটা প্রয়োজনে আজকে একটু দেখে নেবে, ওই সূত্রটা ওখানে আছে।
এবার আমার উর্ধ্বসীমা নিম্নসীমার কাজ, আমি একবার উর্ধ্বসীমা বসাবো, একবার নিম্নসীমা বসাবো। আমি যদি উর্ধ্বসীমা এক্সের মান বসাই, আমার আসতেছে, আমি একটু উপরে চলে যাই, এখানে যদি এক্সের মান এই বসাই তাহলে পুরাটা জিরো হয়ে যায়, আর দ্বিতীয়টা থাকে, আমি দ্বিতীয়টাই লিখতেছি, তাহলে প্রথমটা জিরো, এটা লিখলাম না। তারপরে এক্সের জায়গায় এই বসাইলে সাইন ইনভার্স 1 হয়ে যায়, a²/2 সাইন ইনভার্স অফ 1। আর যদি আমি জিরো বসাই, প্রথমটা পুরোটা জিরো, আর এখানে সাইন ইনভার্স জিরো মানে জিরো, পুরোটা জিরো, তাহলে পরে মাইনাসের পরে পুরোটাই জিরো হবে। আর আমরা জানি যারা ভালো ক্যালকুলেশন করতে পেরেছি, আগের থেকে সাইন ইনভার্স 1 হলো π/2, আমরা একবারে বসাই দিব π/2, এই 2 কাটা গেলে আমার পাই a²। আমরা যারা বৃত্তের ক্ষেত্রফল মুখস্থ করেছি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ক্ষেত্রফল πr²। এখানে বৃত্তের ব্যাসার্ধ হলো এ, তাই ক্ষেত্রফল হলো πa²। তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফল, আমরা যারা মুখস্থ করেছি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র প্রমাণ কিন্তু আমরা গণিতে আর আগে পরে কোথাও করি নেই, এই আমরা প্রথম করতেছি বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র, যা আমরা আগে কখনো আমরা দেখিনি। এবারে চলে যাও, এই বৃত্তটা প্রশ্ন কতভাবে হইতে পারে। আমি তো জানি এ বলতে এখানে কী বোঝায়, এ বলতে একটা সংখ্যা বুঝে, এটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, এরকম অসংখ্য সংখ্যা হইতে পারে। তাই আমি এ দিয়ে করেছি এই কারণেই যে যদি বৃত্তটার সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয় আমরা যাতে পারি, তাই সংখ্যা দিয়ে কিছু অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজের মধ্যে রাখবো, ইনশাল্লাহ তোমরা বাড়িতে এই কাজগুলো করবে। তাহলে একের মধ্যে আমি আরও 2টা বা 3টা অঙ্ক বাড়ির কাজ দিয়ে রাখবো, তোমরা ওই অঙ্কগুলো করবে। এখানে বৃত্তের ক্ষেত্রফল যেমন πa², আমার যদি অঙ্কটা আমি এর মান যদি আমি 2 দিয়ে দিই, এর মান যদি 2 দিয়ে দিই, তাহলে আমার অ্যান্সার হবে π×2² অর্থাৎ 4π। আর এর মান যদি আমি 4 দিয়ে দিই, তাহলে এখানে হবে 4² অর্থাৎ 16π। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের অ্যান্সারটা কিন্তু আমরা নিশ্চিত জানি, যেহেতু আমরা আগে এগুলো পড়েছি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। চলে আসো, এখন চলে যাব আমি উপবৃত্তের ক্ষেত্রফল। আমি আমার 2 নম্বরে কিছু অঙ্ক দিয়েছি, s²/a², তারপরে প্লাস y²/b² = 1। এটা আমরা পড়েছি উপবৃত্ত হিসাবে, এটা আমরা পড়েছি উপবৃত্ত হিসাবে। তাহলে এই যে উপবৃত্তের সমীকরণ, এখানে তোমরা পড়েছো a > b, b > এখানে স্পষ্ট যদি বলা না থাকে, তুমি প্রথমটা দিয়ে করে ফেলবা। কেউ যদি মনে করেন আমি দ্বিতীয়টা দিয়ে করবো, একই রেজাল্ট আসবে, কোনো রেজাল্টের তারতম্য ঘটে না, তুমি যেভাবেই করো রেজাল্ট সেম আসবে। তাহলে আমি এখন চাচ্ছি উপবৃত্তের ক্ষেত্রফল। এখন উপবৃত্তের ক্ষেত্রফল আমি যেহেতু এখানে a b পরিচয় দিই নাই, যদি a এবং b এর পরিচয় দিয়ে দেয় তাহলে কিন্তু আমার সে অনুযায়ী চিত্র আসবে। আমি যদি a b এর পরিচয় দিই নাই, আমার স্বাধীনতা আছে, আমি a এবং b যাকে বড় তাকে ইচ্ছা ধরতে পারি। আমি a কে বড় ধরে চিত্র আঁকতেছি, a কে বড় ধরে চিত্র আঁকতে, কেউ যদি b কে বড় ধরে চিত্র আঁকে তাও কিন্তু অঙ্ক হবে। এক্সের নিচে যদি বড় হয় তাহলে এক্স অক্ষটা বড় হয়, যদি এক্স অক্ষের নিচে বড় হয় তাহলে এক্স অক্ষটা বড় হয়। তাহলে আমি এখানে আমরা জানি শীর্ষবিন্দু হলো এক্সের নিচে যে থাকে এটাই শীর্ষবিন্দু থাকে, এক্সের নিচে যে থাকে। যদি এক্সের নিচে এখানে বড়টা বি হতো তাহলে আমি এখানে এই জায়গায় বি দিতাম। এইগুলো উপবৃত্তের যারা পড়ছো তারা জানো যে উপবৃত্তের s² নিচে যে বড়, এখানে যদি এইটা বড় হয় তাহলে এখানে এই শীর্ষবিন্দুটা এ হবে। আর যদি নিচে এক্সের নিচে বি থাকতো তাহলে এখানে বি হতো, অর্থাৎ এক্সের নিচেরটাই আমার এখানে আসবে। এবার আমি x=0 রেখা আমরা মূল বিন্দুগামী y অক্ষ, আর x= এই রেখাটা পেয়ে গেলাম। ঠিক আগের মতোই সব আসতেছে, x=a, আর এই হলো আমার আবদ্ধ রেখাটা, এই হলো x অক্ষ রেখাটা, আগের মতোই নাম দিলাম, ধরো ও দিলাম, এটাকে a দিলাম, আর বক্রতার উপরে একটা নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি। ঠিক আমি লিখবো, অতএব এখানে ওয়াই মানটা বের করতে হবে, ওয়াই মানটা তো আগের মতো নয়, তাহলে ওয়াই মানটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যখন এটা সমীকরণটা উঠিয়ে ওয়াই মানটা বের করবো, এখানে ওয়াই মানটা চেঞ্জ হয়ে যাবে। কী আসবে একটু দেখে নিচ্ছি, s²/a² প্লাস y²/b² = 1। তাহলে আমি যদি সরল করি, y²/b² = 1 মাইনাস, আমি একবারে লিখে দিই a² - s² / a²। অতএব y = b/a √a² - s²। এখানে আমি মাইনাসটা নেব না, প্রথম চতুর্ভাগে আবার পজিটিভ আসবে। তাহলে আমি আগের মতো লিখবো, এই হলো উপবৃত্তের ক্ষেত্রফল। আমরা যে আগে লিখছি উপবৃত্তের ক্ষেত্রে, এখন উপবৃত্তের 4 × দ্বিতীয় নামটা আগের মতোই আছে, আগের মতো রাখলাম। তাহলে এখানে একটা অতিরিক্ত আসছে কি, ওয়াইয়ের মান b/a, আগেরটাতে b/a ছিল না, এই b/a। তাহলে আমি আগে যে অঙ্কটা করছি এটার সাথে অতিরিক্ত একটা শুধুমাত্র b/a আসলো, এখানে অতিরিক্ত একটা 4 এর সাথে
বি বাই এ আসলো। তাহলে আমি যদি ফোরের সাথে বি বাই এ নতুন করে যোগ করে দিই, তাহলে আমার এই 4 কাটা যায়, একটা এ কাটা যায়, এখানে 5 ইন্টু এ বি হয়। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, যদিও আমরা অতীতে এই ধরনের সূত্র পাই নেই। আজকে অঙ্কের মাধ্যমে সূত্রটা মনে রাখবো। উপবৃত্তের ক্ষেত্রফল হলো পাই ইন্টু এ বি, অর্থাৎ এক্সের নিচে যে এ আর ওয়াই নিচে যে বি, এই টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল হলো পাই ইন্টু এ বি। এখন প্রশ্ন খুব খেয়াল করতে হবে, যদি বলে যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করো, তাহলে এই 4 গুণ করা যাবে না। যদি বলে এই উপবৃত্তের অর্ধেক ক্ষেত্রফল বের করো, তাহলে আমরা মনে রাখবো 4 দিয়ে না গুণ করে 2 দিয়ে গুণ করব। তাই তোমাকে মনে রাখতে হবে প্রশ্নটা কী বলছে। ওরা কি উপবৃত্তের প্রথম চতুর্ভাগ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বলছে, নাকি 4 ভাগের 2 ভাগ বলছে, নাকি পুরাটা বলছে। যদি 4 পুরাটাই বলে 4 দিয়ে গুণ, যদি অর্ধেক বলে 2 দিয়ে গুণ, তারপরে যদি বলে প্রথম চতুর্ভাগ তাহলে কোনো গুণ হবে না, জাস্ট চতুর্ভাগ আমার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা বের করব। এই উপবৃত্তের অঙ্কের মধ্যেও সংখ্যা দিয়ে বিভিন্ন অঙ্ক পাওয়া যায়। দেখা যায় এখানে এর জায়গায় আমরা বইতে দেখেছি 4 একটা 3 একটা দিয়ে দিছে, এই জায়গায় 4 স্কোয়ার, বি জায়গায় 3 স্কোয়ার, কোনোটা 5 এখানে এইভাবে সংখ্যা বসাই দিছে। এ স্কোয়ার বা বি স্কোয়ার, এ এবং বি এর মান চেঞ্জ হলে নতুন অঙ্ক আসে। আর ওই নতুন অঙ্কগুলোই তোমাদের পাঠ্য বইতে আরও অঙ্ক দিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। আমি আমার পিডিএফে সেই কাজটাই করেছি। আমি এ এবং বি এর মান পরিবর্তন করেও আরও কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা উপবৃত্তের অঙ্কটাও করতে পারো। তাই উপবৃত্তের উপর আমি একটা অঙ্ক আলোচনা করলাম, উপবৃত্তের সাথে আমি কিছু বাড়ি কাজ দিয়ে রাখবো, তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করবো। তাহলে আমি প্রথমে পড়াইলাম বৃত্ত, দ্বিতীয়বারে পড়াইলাম উপবৃত্ত। এখন আমি যাই পরাবৃত্তের বেশ কিছু প্রশ্ন পাওয়া যায়। পরাবৃত্তের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন, আমি এখানে যদি 3-এর 1 সেটা দিই, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এ এক্স, এটাটা কি পরাবৃত্ত। এত পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করো। তাহলে এত পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো। এখন তুমি যদি পরাবৃত্ত না পড়ে থাকো, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব যদি তুমি না চিনে থাকো, তাহলে তুমি অঙ্ক বুঝবে না। তাহলে তোমাকে আগে কি জানতে হবে, পরাবৃত্তের উপকেন্দ্রটা কোথায় আছে, উপকেন্দ্রের চিত্রটা কেমন আছে এটা জানতে হবে। এই পরাবৃত্তির চিত্রটা আমরা জানি এটা এরকম থাকে, ওয়াই স্কয়ার হলে এরকম থাকে যদি এ পজিটিভ হয়। যদিও আমি এর পরিচয় দিই নাই, প্রশ্নের মধ্যে এর পরিচয় না থাকলে আমি পজিটিভ ধরেই কাজ করব। আর উপকেন্দ্রিক লম্ব, এখানে উপকেন্দ্রটা হলো A0, এই উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যায় এটার নাম হলো উপকেন্দ্রিক লম্ব, এটা হলো x = a। এই সূত্রগুলো আমরা পড়েছি, x = a। তাহলে আমার এখানে এটাকে যদি মূল বিন্দু ধরি ও, আর এটাকে যদি একটা বিন্দু ধরি a, আর এটাকে যদি একটা বি ধরি, আর বক্ররেখার উপর একটা বিন্দু যদি সি ধরি, এই ক্ষেত্রফলটা আমি বের করতে পারি। আমার প্রশ্ন চেয়েছে কিন্তু এই পুরোটা, এই দুইটাই চেয়েছে। তো আমার তো এক অক্ষ ছাড়া কোনো ক্ষেত্রফল বের করা যাবে না, এক অক্ষ থাকতেই হবে। অতএব আমি যে চিত্র আঁকলাম, এখানে এই চিত্র থেকে আমি বুঝিয়ে ফেলছি এখানে কী করতে হবে। প্রথমে আমার ধরো ওয়াইয়ের মান, এখানে প্লাস মাইনাস আসে, আমি প্লাস মাইনাস দিলাম না, √AX। ওয়াই প্রথম চতুর্ভাগে এই জায়গাটা করবো, এই জন্য পজিটিভ নিলাম। অতএব আমি ইন্টিগ্রেশন নির্ণয় ক্ষেত্রফল, আমি যে চিত্র আঁকছি এই ক্ষেত্রফলে দেখো 2 × OABC এলাকার ক্ষেত্রফল। সবসময় যে 4 দিয়ে গুণ হবে তা না। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে আমি x অক্ষ বামে x = 0 আর ডানে x = a, এই আবদ্ধ ক্ষেত্রফলটা বের করতেছি। তাহলে আমার এখানে ক্ষেত্রফল আসতেছে 2 × OABC। তাহলে এরকম কয়টা, নিচেও ঠিক সমপরিমাণ একটা আছে, তাহলে এই দুইটা যোগ করলে 2টা হবে। তাহলে আসো ইন্টিগ্রেশনটা, লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট হবে a, আর ফাংশন y = হলো 2√AX dx। এখন আমাদের সিম্পল একটা অঙ্ক, এই দুইটা বাইরে চলে যাবে 4, আর 0 to a, আর a√A, আর x-এর ঘাত হলো হাফ। আমরা ইন্টিগ্রেশন যারা মুখস্থ জানি, ইন্টিগ্রেশন x⁻² সূত্র আমরা ইউজ করে দেবো। তাহলে এখানে আমার x⁻² সূত্র কি, এখানে 4√A নিয়ে গেলাম, 4√A, x⁻² ঘাত বেড়ে যাবে, x⁻³ নিচে ঠিক 3/2 হবে। উদ্দেশ্যমা উপরে লিখবো, নিচে লিখবো। তাহলে 4√A, x-এর মানটা a বসাই দিব, a 3/2
আর নিচেও তো 3/2 আছে, আর 0 বসালে তো 0ই হবে। তাহলে আমি এখানে দেখতেছি 4√a ইন্টু 2/3, আর এক্সের ঘাত আমি যদি খেয়াল করি এক্সের ঘাত আসতেছে এখানে কত, এক্সের ঘাত আসতেছে এর ঘাত, এটা হলো হাফ, একবারে লিখে দিই না, একবারে লিখে দিই, এই ঘাতটা যদি একবারে লিখে দিই 8/3, 3/2 আর হাফ যোগ করলে হয় a স্কয়ার, আমি একবারে লিখে দিলাম a স্কয়ার, 3/2 আর হাফ যোগ করলে হবে a স্কয়ার, তাহলে অ্যান্সার আর এত। এখন যদি তোমার অঙ্কটা আমি যে 4ax এর জায়গায় সংখ্যা দিয়ে দিই, এই জায়গায় 1 দিয়ে দিই, অথবা এই জায়গায় 2 দিয়ে দিই, অথবা এই জায়গায় 3 দিয়ে দিই, তাহলে আমার রেজাল্ট এরকম পরিবর্তন হইতে থাকবে। তাহলে আমি এখন দেখলাম পরাবৃত্তের সাথে উপকেন্দ্রিক লম্ব। এখন পরাবৃত্ত তো ইকুয়েশন 2 রকম, আমি যদি পরাবৃত্তটা s স্কয়ার দিয়ে দিই, 4ay দিয়ে দিই, তাহলে চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। এত পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এখন তোমাকে জানতে হবে s স্কয়ার ইকুয়াল টু 4ay চিত্রটা কেমন হয়, তাহলে এই চিত্রটা সম্পূর্ণভাবে পরিবর্তন করবে, এখন সম্পূর্ণ উল্টো হয়ে যাবে অঙ্কটা। কেন, এই দেখো s স্কয়ার ইকুয়াল টু 4ay এর চিত্র হলো এই বক্ররেখাটা হলো y ইকুয়াল টু s স্কয়ার চিত্র, আর উপকেন্দ্রিক লম্ব এ হলো এখানে, তাহলে এই বিন্দুটা হলো এখানে a0a, আর এটা হলো y ইকুয়াল টু a, আর এটা হলো y ইকুয়াল টু 0। তাহলে আমার চিত্রটা চলে গেছে কার সাথে, এখন আমি যদি ক্ষেত্রফলটা বের করতে চাই, এই জায়গাটা হলো, এই জায়গাটা, এই যে এটা হলো y অক্ষ, এখন চিত্র চলেছে y অক্ষ, তাহলে আমি লোয়ার লিমিট পেয়ে গেলাম y ইকুয়াল টু 0, এটা হলো x অক্ষ, আর এটা হলো y অক্ষ। তা আমি এই সর্বপ্রথম আমি এখন y অক্ষের সাথে একটা অঙ্ক করতেছি, এই y অক্ষের সাথে। তাহলে আমার এখানে যে s স্কয়ার আছে, s স্কয়ার ইকুয়াল টু 4ay, এখানে x ইকুয়াল টু আসবে কত ay, নির্ণয় ক্ষেত্রফল আগের মতোই নাম দিলাম ও, তারপরে a, এখানে b, এখানে দিলাম বক্রতার উপরে c, ও এ বি সি এই এলাকার ক্ষেত্রফল। এবার নাম লোয়ার লিমিট 0 আগের মতোই আছে, আপার লিমিট আছে a, এটাও ঠিক আছে। এখানে শুধু y হয়ে গেছে, আর এখানে শুধু y হয়ে গেছে। তাহলে এখন y হওয়ার কারণে xগুলো y হবে, রেজাল্ট কিন্তু আগেরটাই হবে, এখানে y হবে, এটা y হবে, y হওয়ার কারণে আমার xগুলো y হয়ে যাবে, জাস্ট আবার রেজাল্ট কিন্তু আগেরটাই আসলো। তাহলে আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে ফেললাম। তাই তোমরা যারা পরাবৃত্ত করবা, পরাবৃত্তে s স্কয়ারের অঙ্ক কেমন, y স্কয়ারের অঙ্ক কেমন, দুইটা আলাদা আলাদা অবশ্যই করবা, এবং দুইটা আলাদা আলাদা এই অন্তরীকরণের বৈশিষ্ট্যগুলো দেখে বুঝে তারপর অঙ্ক করবা। এখানে পরাবৃত্তের উপরে আরও কিছু প্রশ্ন আছে, আমি আরও দুই একটা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, এগুলো একটু বলে ফেলি। পরাবৃত্তের উপর আর কী ধরনের প্রশ্ন আছে, ধরো y স্কয়ার ইকুয়াল টু ধরো 4x বা 3x, x ইকুয়াল টু ধরিয়ে দিলাম ধরো 1, x ইকুয়াল টু 2, তারা এবং x অক্ষ দিয়ে দিলাম, x অক্ষ কয়টা দিলাম, 4টা রেখা, এই একটা রেখা, 2টা রেখা, 3টে রেখা, 4টা রেখা, তারা আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে প্রশ্নটা আমি x অক্ষ উল্লেখ করেই দিয়েছি, তাহলে আমি জানি y স্কয়ারের চিত্রটা এইমাত্র যেটা আঁকছি, এই হলো y স্কয়ারের চিত্রটা, x ইকুয়াল টু 1, এই রেখাটা এখানে আছে x ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু 2 আর একটু পরে আছে x ইকুয়াল টু 2। তাহলে আমি বলছি x অক্ষ, এই হলো আমার x অক্ষ, তাহলে আমার এই জায়গার ক্ষেত্রফলটা চেয়েছি আমি কিন্তু নির্দিষ্ট করেছি y স্কয়ার এই বক্ররেখা, আর x ইকুয়াল টু 1 এই যে লোয়ার লিমিট x ইকুয়াল টু 1, আপার লিমিট x ইকুয়াল টু 2, ঠিক আছে। আমি এক্সট্রা ওয়াইটা একটু উপরেই লিখি বোঝার সুবিধার জন্য, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 1। তাহলে আবার এই চার রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এইটাই বক্ররেখাটা, তাহলে আবার ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন 1 থেকে 2, আর বক্ররেখা হলো y 4 dx, আমি পেয়ে গেছি আবদ্ধ ক্ষেত্রফল। ছোট্ট অঙ্ক, কিছু প্রশ্ন পাওয়া যায় এখানে অবজেক্টিভে, ছোট প্রশ্ন, খুব ছোট, একদম অল্প কাজ, যেমন আমি এখন যেটা বললাম, এটা এরিয়ার নাম যদি আমি a দিই, এই যে a ইকুয়াল টু পেয়ে গেছি। তো এটা একটা ছোটো অঙ্ক, হয়তো সব অঙ্ক আমার আলোচনা হয়তো না আসতে পারে, আমার ভিডিও থেকে তোমরা এগুলো শিখে নেবা। এবার y স্কয়ার ইকুয়াল টু না দিয়ে যদি আমি এখানে একটু চেঞ্জ করে দিই, y স্কয়ার না দিয়ে যদি আমি উল্টাটা দিই, s স্কয়ার দিয়ে দিই 4y, এবার চিত্রটা চেঞ্জ হয়ে যাবে, চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। দেখো কি হচ্ছে দেখো, বাকি সব ঠিক রাখলাম। তাহলে s স্কয়ার 4y চিত্রটা কেমন এটা আমরা জানি,
এই চিত্রটা আমরা জানি এটা এরকম থাকে, এই যে S² 4y চিত্রটা এরকম। তাহলে x=1, এই রেখাটা এখানে আছে x=1, এই যে x=1, আর x=2 একটু দূরে x=2 আছে, আর x অক্ষ তো নিচে আছে, এই যে x অক্ষ, এই জায়গাটার ক্ষেত্রে বলছে। তাহলে আগে চিত্র নির্ভর, আজকে আলোচনা কমপ্লিট, যত অঙ্ক বোঝাচ্ছি সব অঙ্ক চিত্র নির্ভর। তাহলে এখানে আমাকে দেখা যাচ্ছে লোয়ার লিমিট, আমি যে ক্ষেত্রে বল লোয়ার লিমিট 1, আপার লিমিট 2, আর ওয়াইয়ের মান বসাবো s²/4 dx। এখন আমি যদি ইন্টিগ্রেশন করতে পারি আমি ওই জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে s² আর y², যে অঙ্কগুলো চিত্র মূল বিন্দুতে, আমি এখানে পরপর বেশ কয়েকটা অঙ্ক দেখাই পেলাম। যে অঙ্কগুলো তোমার চিত্র x অক্ষের সাথে, এগুলো x অক্ষের সাথে ইন্টিগ্রেশন হবে। যে অঙ্কটা প্রশ্ন নির্দিষ্ট করে দিবে y অক্ষের সাথে, সে অঙ্কটা আমরা y অক্ষের সাথে y² সাথে চিত্র অঙ্কন করব। তারপরে আমি আজকে আলোচনায় আমি এক ইকুয়েশন অঙ্কগুলো আগে নিয়ে আসতেছি, আর 2 ইকুয়েশনের অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। 2 ইকুয়েশন অঙ্কগুলো আমরা এখানে আরেকটা অঙ্ক দিয়েছি, y² = x³ x=1 দ্বারা আবদ্ধ। হ্যাঁ, y² = x³ এবং x=1 দ্বারা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। হ্যাঁ, প্রশ্ন সেম আগের মতোই, ক্ষেত্রফল বের করো। এখন যারা আমরা y² = x³ এটা চিত্র তো আমরা সাধারণত আঁকি না, আমরা দেখি না, যাই এটা যেহেতু প্রশ্ন আমি এটা দিয়ে দিচ্ছি। y² = x³ চিত্রটা হলো অ্যাকচুয়াল চিত্রটা হলো এরকম যায়, এটা এরকম হয়। তো তোমরা তো এই চিত্র কখনো আঁকো নাই, y² x³ চিত্র যে এটা মনে রাখতে হবে, যেহেতু এটা প্রশ্ন বইতে আসে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তো y = x³ চিত্র হলো এটা, আর x=1, তাহলে x মূল বিন্দু এটা ডানে যাবে, x=1, এই যে x=1। তাহলে আমি মূল বিন্দু যেহেতু চিত্রটা আছে, তাহলে আমি বলবো এটা x=0। তাহলে লোয়ার লিমিট জানি, আপার লিমিট জানি, এখানে আবদ্ধ এলাকা দুটো হয়ে গেছে, উপরে একটা নিচে একটা। তাহলে উপরেটা নিচে একটা বলি নির্ণয় ক্ষেত্রফল হবে, কত 2 ইন্টু, যেহেতু এখানে দুইটা উপরে একটা নিচে একটা, যেন 2 আগে দিয়ে দিলাম, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, আর ওয়াইয়ের মান এখান থেকে বের করো। ওয়াই মান হলো y কি y কত 2 0 to 1, ওয়াইটা হলো কত x/3/2 dx। এই ওয়াইয়ের মানটা এখান থেকে বসাবো, বর্গমূল করলে 3/2 হয়। তাহলে আমি এখন এটা যদি ইন্টিগ্রেশন করতে পারি, অবশ্যই পারবো, ছোট্ট একটা অঙ্ক, এটা ইন্টিগ্রেশন করতে পারলে আমি কি পেয়ে যাবো, এটা ইন্টিগ্রেশন পেয়ে যাব। তো এরকম যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আগে দিয়েছি। যেমন আরেকটা অঙ্ক দিয়েছি আমি, একটা বৃত্ত s² + y² = 25 এবং x=3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। হ্যাঁ, আবদ্ধ ক্ষেত্রফল, আমার সব অঙ্কের কথা এটা কমন, ক্ষেত্রফল বের করো। তাহলে এখন আমরা চিত্র আঁকতে জানতে হবে। এই বৃত্তটা কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হলো 5, যেহেতু ডান পাশে 25 আসছে, ব্যাসার্ধ হলো 5, তাহলে এটা বৃত্তটা কেমন হবে, এই বৃত্তটা কেমন হবে, এই দেখো এটা বৃত্তটা, এই হলো একটা বৃত্ত, আর 5 এর ব্যাসার্ধ 5 হওয়ার কারণে এই বিন্দুটা হলো 5 0, আর এই রেখাটাই হলো x=5, আর x=3 তো প্রশ্নে দেওয়া আছে, তাহলে x=5 যদি এখানে হয়, x=3 একটু ভিতরে হবে, এই x=3 বলছে এই দুইটি রেখা দ্বারা আবদ্ধ। হ্যাঁ, আবদ্ধ এখানে প্রশ্নে লেখা আছে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম, এখানে আবদ্ধ যে ক্ষুদ্র, এখানে বৃত্তের এই পাশটা হলো বড় আর এই পাশটা হলো ছোটো, এই ক্ষুদ্রতম এই অংশের ক্ষেত্রফল। এখানে দেখা যায় উপরে যতটুকু নিচে ততটুকু আছে, তাহলে এখানে আমার 2 দিয়ে গুণ হবে। তাহলে নির্ণয় ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু লোয়ার লিমিট 3, আপার লিমিট 5, আর ওয়াই হলো এখান থেকে বের করবো √25 - s²। যে ইন্টিগ্রেশনটা আমরা নিয়ম 4-এ আজকে যে প্রথম অঙ্কটা করেছি, ওই প্রথম অঙ্কের মতো এটা নিয়ম 4-এর সূত্রের মধ্যে পড়ে গেছে। এখন নিয়ম 4 অনুযায়ী আমি যদি ইন্টিগ্রেশন করতে পারি, আমি যদি ইন্টিগ্রেশন শেষ করতে পারি, তাহলে আমি এখানেও অঙ্কটা শেষ করতে পারবো। তাহলে এটাও আমাদের এক ইকুয়েশন। আমি আজকের ক্লাসটা পুরোপুরি সাজাচ্ছি এক ইকুয়েশনের অঙ্ক দিয়ে। এখন আমি যেটা করলাম বৃত্ত, ঠিক সেম অঙ্কটা আবার উপবৃত্তের ক্ষেত্রে হতে পারে। একে সেম অঙ্কটা উপবৃত্তের ক্ষেত্রে, তখন উপবৃত্তটা ডিম্বাকার হবে, তখন ওই অনুযায়ী আমাদের পরিবর্তন ঘটবে। তো সেম অঙ্কটাও আমাদের উপবৃত্তের ক্ষেত্রে হইতে পারে। তো বইতে কিছু অজানা ইকুয়েশন থাকে, যে ইকুয়েশনগুলো আমরা সাধারণত না করার কারণে পারি না,
যেমন আমার এখানে পিডিএফে দুইটা কাজ থাকবে। যেমন একটা ইকুয়েশন আছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার, তারপর এক্স অক্ষ, তারপরে এক্স ইকুয়াল টু এ, তারপর এক্স ইকুয়াল টু বি। এটা চিত্র কিন্তু আমাদের অজানা, কারণ সির মান আমি জানি না। এই অধিবৃত্তের চিত্র আমাদের অজানা, তাই অধিবৃত্তের এই চিত্রটা অজানার কারণে বইতে এটার ক্ষেত্রফল চিত্র আমার সব রেখা দিয়ে দিয়েছে। দেখো এটা ফাংশন, এটা এক্স অক্ষ, এটা এক্স ইকুয়াল টু এ, এটা এক্স ইকুয়াল টু বি। তাহলে আমরা জানি লোয়ার লিমিট নিচে আসবে, আপার লিমিট উপরে যাবে, আর এখান থেকে ওয়াই মান আসবে সি বাই এক্স ডিএক্স। এখানে কিছু চিত্র আঁকার দরকার নেই, কারণ যে ইকুয়েশনটা অজানা তার চিত্র আমার আঁকার দরকার নেই। যেটা আমরা জানি সেটা আঁকবো। যেমন আরেকটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। এখানে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব আরেকটা অঙ্ক। এখানে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব দিয়েছে, ওয়াই ইকুয়াল টু 0 দিয়েছে, তারপর এক্স ইকুয়াল টু 1 দিয়েছে, এক্স ইকুয়াল টু 3 দিয়েছে। আমরা জানি ওয়াই ইকুয়াল টু 0 এটাই তো এক্স অক্ষ। এখানেও আমার কী করছে, 4টি রেখাই দিয়ে দিয়েছে। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের চিত্র অবশ্যই আমরা জানি। সেই চিত্রটা হলো আমরা জানি, যদি আমরা কেউ গ্রাফটা কখনো এঁকে থাকি, এটার চিত্র হলো এরকম। ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের চিত্র হলো এরকম বক্ররেখা হবে। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অক্ষ, আর এক্স ইকুয়াল টু 1 হলো এটা, আর এক্স ইকুয়াল টু 3 হলো এটা। তাহলে আমার এই জায়গাটা ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমার নির্ণয় ক্ষেত্রফল হবে নিচে হবে 1 এই 1, আর উপরে হবে 3, আর ওয়াই মান হলো এক্স কিউব ডিএক্স। এই তাহলে এখানে যেটা চিত্র আঁকা যায়, আমরা যেটা চিনবো জানবো সেটা আমরা আগে নিয়ে আসবো। এমন আমাদের ত্রিকোণমিতিক ফাংশনও দিয়ে একটা অঙ্ক আছে। যেমন সাইন এক্সের যদি বলে, এরকম প্রশ্ন যদি করে যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর এক্স অক্ষের সাথে একটি, আমরা জানি সাইন এক্সের গ্রাফটা মূলবিন্দু থেকে এরকমভাবে চলতে থাকে। তাহলে এটাকে বলা হয় একটি চাপ। একটি চাপের ক্ষেত্রফল বের করো। এখন যদি বলে 2টি চাপ, তাহলে 2 দিয়ে গুণ করবো। যদি একটি চাপ বলে একটি চাপ, যদি বলে অর্ধেক, তাহলে অর্ধেক করে দেবো। তো একটি চাপ আমরা জানি সাইন এক্সের গ্রাফটা এটা হলে মূল বিন্দুতে যায়, আর এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এটা প্রথম এক্স অক্ষকে দ্বিতীয়বার ছেদ করে। তাহলে এই যে সাইন অক্ষের যে ক্ষেত্রফলটা, আমি যদি এটাকে একটা নাম এ দিয়ে দিই, তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু হবে লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই, আর সাইন এক্স ডিএক্স। এখন সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি কস এক্স, সাইনের ইন্টিগ্রেশন কস এক্স উদ্দেশ্যীমা উপরে দিব, নিচে 0 দেবো। সাইনের ইন্টিগ্রেশন কী আছে, মাইনাস আছে একটা, মাইনাস দিয়ে দেবো। সাইনের ইন্টিগ্রেশন কসের ডিফারেন্সিয়েশন সাইন, হ্যাঁ স্যার ঠিক আছে, মাইনাস আছে। তাহলে এবার মাইনাসটা বাইরে গেল গা, কস পাই মাইনাস কস 0। এখন কস পাই হলো -1, তাহলে এখানে একটা -1, আর কস 0 হলো 1। কস পাই হলো -1, কস 0 হলো 1, তাহলে আমরা পাইতেছি 2। তাহলে একটি চাপের ক্ষেত্রফল হলো 2। তা আমরা যদি আগে কখনো এই অঙ্ক না করে থাকি, তাহলে আমরা কখনোই পারবো না। তাহলে একটি চাপের ক্ষেত্রফল হলো কত, 2। যে সাইন এক্স অথবা কস এক্স বা এরকম ত্রিকোণমিতিক ফাংশনও কি আঁকা যায়, গ্রাফ আঁকা যায়। তাহলে সাইন এক্সের অঙ্কটাও আমরা এখানে আলোচনা করতে পারি। তাহলে আমি চেষ্টা করেছি যে এক ইকুয়েশনের বেশ কিছু অঙ্ক দিতে। আমরা এই অঙ্কগুলো আগে করব। এরপর আমি যে আলোচনাটা যোগ করব আগামী ক্লাসে, আমরা সেই আলোচনা আমরা 2 ইকুয়েশন অঙ্কগুলো করব। ঠিক আছে, আজকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।